আচ্ছা, এই যে কারখানায় এত বড় বড় মেশিন চলছে বা ধরুন পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ তৈরি হচ্ছে, এই কাজগুলো কিভাবে নিজে নিজেই হয়ে যায় বলুন তো? দিনের পর দিন চলছে তো চলছেই। এর পিছনে কি কোনো জাদু আছে? হাহা, জাদু ঠিক নয়। তবে এটা সত্যি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আসলে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, মানে কিছু যন্ত্রাংশের মধ্যে একটা দারুণ বোঝাপড়া। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন। হ্যাঁ, আজ আমরা এই অটোমেশনের মূল যে অংশগুলো, মানে যারা এই পুরো সিস্টেমটাকে চালায়, তাদের নিয়েই কথা বলবো। অনেকটা আমাদের শরীরের মতো। শরীরের মতো? কিভাবে? দেখুন, আমাদের যেমন স্নায়ু আছে খবর আনার জন্য, মস্তিষ্ক আছে ভাবার জন্য, আর হাত পা আছে কাজ করার জন্য, অটোমেশন সিস্টেমেও ঠিক তেমনই বিভিন্ন অংশ আছে। বাহ, দারুণ অ্যানালজি। তাহলে আজকে আমরা কোন কোন অংশ নিয়ে কথা বলছি? সেন্সর, ট্রান্সমিটার, এইগুলো? একদম। সেন্সর, ট্রান্সমিটার, কন্ট্রোলার, অ্যাকচুয়েটর, তারপর ধরুন সিগন্যালকে ঠিকঠাক করা, মানে সিগন্যাল কন্ডিশনিং, এডি ডিএ কনভার্সন, আর যন্ত্রগুলো যাতে সবসময় ঠিকঠাক মাপে সেই ক্যালিব্রেশন, এই সব নিয়ে আলোচনা করব। বেশ, লক্ষ্যটা তাহলে পরিষ্কার। এই পুরো সিস্টেমটা কিভাবে হাত ধরাধরি করে কাজ করে সেটা বোঝা। ঠিক তাই। চলুন তাহলে শুরু করা যাক, একদম গোড়া থেকে। অটোমেশন মানে তো যন্ত্র দিয়ে কাজ করানো, তাই না? হ্যাঁ। এর প্রধান অংশগুলোর মধ্যে প্রথম হল সেন্সর। সেন্সর, সেন্সর মানে যারা মাপে। ঠিক ধরেছেন। এরা হলো সিস্টেমের চোখ আর কান। পরিবেশের কোনো অবস্থা, ধরুন তাপমাত্রা, চাপ, লেভেল, এইগুলো মাপে। অনেকটা থার্মোমিটার বা আমাদের ত্বকের মতো। আচ্ছা, সেন্সর তো মাপলো, কিন্তু সেই মাপটা মানে সেই খবরটা কন্ট্রোলারের কাছে যায় কি করে? এইখানেই আসে ট্রান্সমিটারের ভূমিকা। ট্রান্সমিটার, সেন্সর যা মাপল, সেই তথ্যটাকে ট্রান্সমিটার একটা স্ট্যান্ডার্ড ইলেকট্রিক্যাল সিগন্যালে বদলে দেয়। ইলেকট্রিক্যাল সিগন্যাল? যেমন? যেমন ধরুন ভোল্টেজ বা কারেন্ট, 4 থেকে 20 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট খুব কমন। এই সিগন্যালটাই সে কন্ট্রোলারের কাছে পাঠিয়ে দেয়। ট্রান্সমিটারকে বলতে পারেন সিস্টেমের বার্তাবাহক বা ডাক পিয়ন। ইন্টারেস্টিং। তাহলে ডাক পিয়ন খবর নিয়ে গেল কন্ট্রোলারের কাছে। এই কন্ট্রোলারটা কে? মানে এর কাজ কি? কন্ট্রোলার হল সিস্টেমের মস্তিষ্ক, আসল মাথা। ব্রেন? হ্যাঁ, সে ট্রান্সমিটারের পাঠানো ডেটাটা নেয় আর তার সাথে মিলিয়ে দেখে আগে থেকে ঠিক করে দেওয়া একটা লক্ষ্যমাত্রা বা সেট পয়েন্ট। ও আচ্ছা। যেমন ধরা যাক তাপমাত্রা ৭০ ডিগ্রিতে রাখতে হবে। এই ৭০ ডিগ্রি হলো সেট পয়েন্ট। একদম। কন্ট্রোলার দেখবে এখন তাপমাত্রা কত আছে আর কত থাকা উচিত। সেই অনুযায়ী সে সিদ্ধান্ত নেবে যে আগে কি করতে হবে, কোনো কিছু চালু করতে হবে নাকি বন্ধ করতে হবে, বা কমাতে বাড়াতে হবে কিনা। বুঝলাম। মস্তিষ্ক তো ভাবল, নির্দেশও দিল, কিন্তু কাজটা করবে কে? মানে হাত পা কারা? হ্যাঁ হ্যাঁ, ঠিক। সেই কাজটা করার জন্যই আছে অ্যাকচুয়েটর। এরাই হলো সিস্টেমের হাত পা। কন্ট্রোলারের নির্দেশ পেয়ে এরাই আসল কাজটা করে। যেমন? যেমন ধরুন একটা ভালভ খোলা বা বন্ধ করা, বা একটা মোটর চালু করা। কন্ট্রোলার বলল চালু কর, অ্যাকচুয়েটর সেটা করে দিল। তাহলে সিকোয়েন্সটা হলো সেন্সর মাপল, ট্রান্সমিটার খবর পাঠালো, কন্ট্রোলার ভাবল আর নির্দেশ দিল, অ্যাকচুয়েটর কাজটা করল। একেবারে, এই হলো মূল 4 স্তম্ভ। আচ্ছা, আপনি সিগন্যালের কথা বলছিলেন। এই যে সিগন্যাল চালাচলি হচ্ছে, এখানে কি অ্যানালগ বা ডিজিটাল বলে কিছু ব্যাপার আছে? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন, সেন্সর থেকে যে সিগন্যালটা আসে সেটা সাধারণত অ্যানালগ হয়, মানে কন্টিনিউয়াসলি বদলায়। কিন্তু কন্ট্রোলার, মানে যে মস্তিষ্ক, সে বোঝে ডিজিটাল ভাষা, মানে 0 আর 1। তাহলে তো সমস্যা। হ্যাঁ, তাই একটা অনুবাদের ব্যবস্থা লাগে। অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে বদলাতে হয়। এটাকে বলে এডি কনভার্সন, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। আচ্ছা, আর উল্টোটাও কি লাগে? মানে ডিজিটাল থেকে অ্যানালগ? অবশ্যই লাগে। কন্ট্রোলার যখন অ্যাকচুয়েটরকে নির্দেশ দেয়, সেই ডিজিটাল নির্দেশটাকে অনেক সময় অ্যাকচুয়েটরের বোঝার মতো অ্যানালগ সিগন্যালে পাল্টে দিতে হয়। সেটা হলো ডিএ কনভার্সন, ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। মানে ভাষার অনুবাদ চলছে সবসময়। অনেকটা তাই। আর শুধু তাই নয়,
এই সিগন্যালগুলো আসার পথে অনেক সমস্যা হতে পারে। কি রকম? ধরুন সিগন্যালটা খুব দুর্বল হয়ে গেল বা বাইরের ইলেকট্রিক্যাল নয়েজ মানে অবাঞ্ছিত শব্দ এসে মিশে গেল, তখন তো কন্ট্রোলার ভুল তথ্য পাবে। ঠিক। এর সমাধান হলো সিগন্যাল কন্ডিশনিং। এটা সিগন্যালটাকে ঠিকঠাক করে, যেমন দুর্বল সিগন্যালকে শক্তিশালী করে মানে অ্যাম্প্লিফাই করে। ও আচ্ছা। নয়েজ থাকলে সেটা ফিল্টার করে বাদ দেয়। অনেক সময় শিল্ডিং বা টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয় নয়েজ কমাতে। আর সিগন্যালটাকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসে, যাতে কন্ট্রোলার সহজে বুঝতে পারে। অনেকটা ফোনের নেটওয়ার্ক বুস্ট করার মতো। হ্যাঁ, খানিকটা সেরকমই বলতে পারেন। সিগন্যালটাকে পরিষ্কার আর ব্যবহারের উপযুক্ত করে তোলা। তাহলে সংক্ষেপে অটোমেশন সিস্টেমের প্রধান অংশ 4টে: সেন্সর, ট্রান্সমিটার, কন্ট্রোলার, অ্যাকচুয়েটর। আর এদের সাহায্য করে AD/DA কনভার্সন আর সিগন্যাল কন্ডিশনিং। মূল কাজগুলো মনে পড়ছে তো? হ্যাঁ, আশা করি পরিষ্কার হয়েছে। আচ্ছা, এবার একটু ট্রান্সমিটার নিয়ে কথা বলি। আপনি বললেন এরা খবর পাঠায়। বিভিন্ন জিনিস মাপার জন্য কি আলাদা আলাদা ট্রান্সমিটার লাগে? হ্যাঁ, অবশ্যই। কাজের ধরন অনুযায়ী বিভিন্ন ট্রান্সমিটার আছে। যেমন চাপ মাপার জন্য প্রেসার ট্রান্সমিটার, ওকে। তাপমাত্রা মাপার জন্য টেম্পারেচার ট্রান্সমিটার। এরা অনেক সময় থার্মোকাপল বা আরটিডি সেন্সরের সাথে যুক্ত থাকে। আরটিডি মানে? রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর, তাপমাত্রার সাথে রেজিস্ট্যান্স বদলায়। আচ্ছা। আর কোনো ট্যাঙ্কে তরল বা পাউডারের লেভেল মাপতে লাগে লেভেল ট্রান্সমিটার। পাইপের মধ্যে দিয়ে কতটা জল বা গ্যাস যাচ্ছে মানে প্রবাহ বা ফ্লো মাপতে লাগে ফ্লো ট্রান্সমিটার। ফ্লো ট্রান্সমিটার, বেশ। তে হবে তার জন্য স্পেশালিস্ট ট্রান্সমিটার আছে? ঠিক, যেমন ধরুন একটা টেম্পারেচার ট্রান্সমিটার, সে থার্মোকাপল দিয়ে তাপমাত্রা মাপল, এবার সেই অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করল। ওই 420 মিলিঅ্যাম্পিয়ারের মতো? হ্যাঁ, ধরুন 4 মিলিঅ্যাম্পিয়ার মানে 0 ডিগ্রি সেলসিয়াস, আর 20 মিলিঅ্যাম্পিয়ার মানে 100 ডিগ্রি। কন্ট্রোলার এই কারেন্টের ভ্যালু দেখেই বুঝে নেয় আসল তাপমাত্রা কত। আচ্ছা, কিন্তু 4 মিলিঅ্যাম্পিয়ার কেন, 0 মিলিঅ্যাম্পিয়ার নয় কেন? খুব ভালো প্রশ্ন। এটাকে বলে লাইভ জিরো। সুবিধা হলো যদি কোনো কারণে তার কেটে যায় বা যন্ত্র খারাপ হয়, তখন সিগন্যালটা 0 মিলিঅ্যাম্পিয়ার হয়ে যাবে, ওহ, যেটা 4 মিলিঅ্যাম্পিয়ার থেকে আলাদা। মানে কন্ট্রোলার সহজেই বুঝতে পারবে যে লাইনে কোনো সমস্যা হয়েছে, শুধু কম রিডিং আসছে তা নয়। বাহ, এটা তো খুব কাজের। তাহলে কয়েকটি সাধারণ ট্রান্সমিটারের নাম আর তারা কি মাপে সেটা মনে করা যেতে পারে? নিশ্চয়ই। প্রেশার, টেম্পারেচার, লেভেল, ফ্লো, প্রক্সিমিটি, এগুলো খুব কমন। আর সিগন্যাল কন্ডিশনিংয়ের প্রধান উদ্দেশ্য তাহলে দাঁড়ালো সিগন্যালকে অ্যাম্প্লিফাই করা, ফিল্টার করা আর স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনা। একদম, যাতে কন্ট্রোলার নির্ভরযোগ্য তথ্য পায় আর সঠিক সিদ্ধান্ত নিতে পারে। বেশ, এবার আসি অ্যাকচুয়েটরের কথায়, যারা আসল কাজটা করে মাঠে নেমে। এরা কত রকমের হয়? প্রধানত 3 ধরনের অ্যাকচুয়েটর দেখা যায়। প্রথমত হাইড্রোলিক। হাইড্রোলিক মানে তেল দিয়ে চলে? হ্যাঁ, তেলের চাপে কাজ করে। যেখানে খুব বেশি শক্তি দরকার মানে হেভি ডিউটি কাজ, সেখানে এদের ব্যবহার দেখা যায়। আচ্ছা, দ্বিতীয়? দ্বিতীয় হলো নিউম্যাটিক। এরা হাওয়ার চাপে মানে কম্প্রেসড এয়ার দিয়ে চলে। ওহ, উদাহরণ? খুব কমন উদাহরণ হলো কন্ট্রোল ভালভ, পাইপলাইনের মধ্যে দিয়ে তরল বা গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে। এছাড়াও আছে সলেনয়েড ভালভ। কন্ট্রোল ভালভ, এটা তো খুব শোনা যায়। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে প্রচুর ব্যবহার হয়। আর তৃতীয় প্রকার হলো ইলেকট্রিক অ্যাকচুয়েটর। এরা ইলেকট্রিসিটিতে চলে? ঠিক, যেমন ইলেকট্রিক মোটর। এই মোটরগুলো চালানোর জন্য আবার অনেক সময় ভিএফডি বা সফট স্টার্টার ব্যবহার করা হয়। ভিএফটি মানে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ? হ্যাঁ, আর সফট স্টার্টার এগুলো মোটরের স্পিড কন্ট্রোল বা স্মুথ স্টার্টারের জন্য লাগে। শুধু নামগুলো আর কাজটা মনে রাখলেই হবে আপাতত। আচ্ছা, একটা নিউম্যাটিক কন্ট্রোল ভালভ কিভাবে কাজ করে যদি একটু বলেন? খুব সহজভাবে বললে, কন্ট্রোলার থেকে বাতাসের চাপের একটা সিগন্যাল আসে। সেই চাপটা ভালভের ভেতরের একটা পর্দায় বা পিস্টনে কাজ করে। হুম। তার ফলে ভালভের যে অংশটা প্রবাহ আটকায় বা চালু করে মানে স্ট্যাম বা প্লাগ, সেটা নড়ে, ভালভ খোলে বা বন্ধ হয়। এভাবেই প্রবাহ নিয়ন্ত্রণ হয়। বেশ পরিষ্কার। তাহলে অ্যাকচুয়েটরের প্রধান 3 প্রকার হলো হাইড্রোলিক, নিউম্যাটিক আর ইলেকট্রিক। একদম। সব তো হলো, কিন্তু এই যন্ত্রগুলো যে সবসময় ঠিকঠাক মাপ দেবে বা কাজ করবে তার ভরসা কি? এখানে কি ক্যালিব্রেশনের দরকার পড়ে? ঠিক ধরেছেন।
সময়ের সাথে সাথে বা ব্যবহারের ফলে যন্ত্রের পরিমাপে ভুল আসতে পারে। ক্যালিব্রেশন হলো সেই পদ্ধতি যার মাধ্যমে যন্ত্রটা ঠিকঠাক মাপ দিচ্ছে কিনা সেটা যাচাই করা হয়। যাচাই করা হয় কিভাবে? যন্ত্রের রিডিংটাকে একটা জানার সঠিক মানের সাথে তুলনা করা হয়। ধরুন, আপনার কাছে একটা বাটখারা আছে যেটা একদম সঠিক 1 কেজি। আপনি আপনার ওজন মাপার যন্ত্রে সেটা বসিয়ে দেখলেন কাঁটাটা 1 কেজি দেখাচ্ছে কিনা। ও আচ্ছা, অনেকটা ওই রকম। হ্যাঁ, ক্যালিব্রেশনের সময় দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ: জিরো আর স্প্যান সেটিং। জিরো আর স্প্যান। জিরো হলো যন্ত্রের সর্বনিম্ন পার্ট, যেমন থার্মোমিটারে 0 ডিগ্রি, আর স্প্যান হলো পুরো রেঞ্জটা, মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পাঠের পার্থক্য। যেমন 0 থেকে 100 ডিগ্রি হলে স্প্যান হলো 100 ডিগ্রি। ক্যালিব্রেশনের সময় এই জিরো আর স্প্যানটাকে স্ট্যান্ডার্ড মানের সাথে মিলিয়ে অ্যাডজাস্ট করা হয়। মানে শুরু আর শেষটা ঠিক করে দেওয়া। ঠিক। তার মানে যন্ত্র যাতে সবসময় সঠিক রিডিং দেয় সেজন্য ক্যালিব্রেশন অপরিহার্য। ভুল রিডিং দিলে তো পুরো অটোমেশনটাই গন্ডগোল হয়ে যাবে। একেবারে নির্ভুল পরিমাপ ছাড়া অটোমেশন সিস্টেম ঠিকভাবে চলতেই পারে না। ক্যালিব্রেশন তাই খুব খুব জরুরি। তাহলে আজ আমরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের পুরো ব্যাপারটা, মানে সেন্সর থেকে শুরু করে অ্যাকচুয়েটর পর্যন্ত আর তাদের সাপোর্টিং সিস্টেম যেমন সিগন্যাল কন্ডিশনিং আর ক্যালিব্রেশন, সবগুলোর কাজ আর একে অপরের ওপর নির্ভরতা নিয়ে একটা ধারণা পেলাম। হ্যাঁ, এবার একটু ভবিষ্যতের দিকে তাকালে কেমন হয়? এই অটোমেশন টেকনোলজি তো দিন দিন আরও স্মার্ট হচ্ছে, তাই না? অবশ্যই হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এগুলো যুক্ত হচ্ছে। তাহলে ভবিষ্যতে আমাদের কারখানা, পাওয়ার প্ল্যান্ট বা হয়তো আমাদের বাড়িঘর পরিচালনায় এর আর কি প্রভাব পড়তে পারে বলে মনে হয়? মানে নতুন আর কি হতে পারে? এটা একটা দারুণ প্রশ্ন। সম্ভাবনা কিন্তু অনেক। আরও সূক্ষ্ম নিয়ন্ত্রণ, নিজেই সমস্যা খুঁজে বার করে সমাধান করা, সেলফ ডায়াগনোসিস, শক্তির আরও ভালো ব্যবহার, অনেক কিছুই হতে পারে। ভাবনার অনেক জায়গা আছে। সত্যিই তাই। আর এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এগুলো জানাটা কিন্তু শুধু ডিপ্লোমা পরীক্ষার জন্য জরুরি নয়। ভবিষ্যতের টেকনোলজি কোন দিকে যাচ্ছে সেটা বোঝার জন্য এটা একটা ভিত্তি। একদম। এই জ্ঞান আমাদের ক্রমাগত বদলাতে থাকা প্রযুক্তির সাথে পা মিলিয়ে চলতে সাহায্য করবে। পথ চলা তো এখন শুরু হলো। ঠিক বলেছেন, শেখাটা চালিয়ে যেতে হবে।